আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর প্রাণীবিজ্ঞান ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছে। আজকের আলোচনা দ্বাদশ অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা টপিকস, প্রতিবদ্ধ ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন নিয়ে। এই প্রতিবদ্ধ ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন নিয়ে তোমরা অলরেডি নবম দশম শ্রেণীতে মোটামুটি একটা ধারণা পেয়েছো। আর এই লেভেলে জাস্ট এটার একটু বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা এই প্রতিবদ্ধ ক্রিয়াকে স্টেপ বাই স্টেপ জানব। তার মানে প্রথমে আমরা শিখব এই প্রতিবদ্ধ ক্রিয়া কি ধরনের জিনিস, আর দ্বিতীয়ত জানব যে এটার বৈশিষ্ট্য কীরকম হবে। তারপরে জানব যে আমাদের শরীরে এই প্রতিবদ্ধ ক্রিয়ার উদাহরণ কোনগুলো বা কোন কাজগুলোকে আমরা প্রতিবদ্ধ ক্রিয়া হিসাবে গণ্য করব। আর লাস্ট হচ্ছে আমরা শিখব এই প্রতিবদ্ধ ক্রিয়া কিভাবে সংঘটিত হয়। তো শুরুতেই আমরা একটু বলে আসি যে আমাদের শরীর বা বডি যে সকল বাহ্যিক উদ্দীপনা গ্রহণ করে, যেমন স্পর্শ, তাপ, আলো, বিভিন্ন ধরনের যন্ত্রণা, এই যে ব্যাপারগুলো, এগুলোকে মূলত বাহ্যিক উদ্দীপনা হিসাবে গণ্য করা হচ্ছে। তার মানে এই সকল বাহ্যিক উদ্দীপনাগুলো যখন আমাদের শরীরের সংস্পর্শে আসবে, তখন এগুলোর বিরুদ্ধে একটা প্রতিক্রিয়ামূলক কাজ বা প্রতিবেদন সৃষ্টি করবে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আমরা অলরেডি জানি যে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মূলত দুইটা উপাদান রয়েছে। আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মূল উপাদান হচ্ছে দুইটা, একটা হচ্ছে মস্তিষ্ক, অপরটি হচ্ছে সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড। তার মানে এই সকল বাহ্যিক উদ্দীপনার বিরুদ্ধে যে প্রতিক্রিয়ামূলক কাজ অর্থাৎ প্রতিবেদন সৃষ্টি, এইটা নিয়ন্ত্রিত হবে এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের হয় মস্তিষ্ক দ্বারা কিংবা এই সুষুম্না কাণ্ড দ্বারা। এখন যদি এই সকল উদ্দীপনার প্রতিবেদনটা নিয়ন্ত্রণ করে এই সুষুম্না কাণ্ড, যদি এই সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, তবে সেটাকে আমরা বলবো প্রতিবদ্ধ ক্রিয়া। প্রতিবদ্ধ ক্রিয়া। তার মানে যে সকল উদ্দীপনার প্রতিক্রিয়া মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে এই সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হবে, তাকেই মূলত বলবো আমরা প্রতিবদ্ধ ক্রিয়া। এই প্রতিবদ্ধ ক্রিয়াগুলোর বিশেষ যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যটা নিয়ে আমরা প্রথমে কথা বলে আসি। এখানে এই প্রতিবদ্ধ ক্রিয়ার আমরা সেকেন্ড স্টেপে বৈশিষ্ট্য শিখব। এই প্রতিবদ্ধ ক্রিয়া মূলত আমাদের ইচ্ছার বাইরে, অর্থাৎ আমাদের ইচ্ছা অনুযায়ী এটা সংগঠিত হয় না। তার মানে আমরা মস্তিষ্ক হলে আলাদা কথা ছিল, যে মস্তিষ্কে যে সকল ক্রিয়া সংগঠিত হবে বা যে মস্তিষ্ক দ্বারা যেসব নিয়ন্ত্রিত হবে, এটা মূলত পূর্ব পরিকল্পনা দ্বারা। অর্থাৎ একটা যদি ফুটবল আমার সামনে আসে, তাহলে আমি হয় ফুটবলটাকে ধরবো কিংবা সরে যাব, তাহলে এটা একটা প্ল্যানিং, আর এটা নিয়ন্ত্রণ করছে আমাদের মস্তিষ্ক। বাট এই সুষুম্না কাণ্ড দ্বারা যেসব ক্রিয়া নিয়ন্ত্রিত হবে, সেগুলো আমাদের পূর্ব কোনো পরিকল্পনা থাকবে না, অর্থাৎ আমাদের ইচ্ছা অনুযায়ী এটা না। সেজন্য প্রথম বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা বলতে পারি এটা সম্পূর্ণ অনৈচ্ছিক। সম্পূর্ণ অনৈচ্ছিক প্রক্রিয়া। অনৈচ্ছিক প্রক্রিয়া। তারপরে আমরা অলরেডি জানলাম যে এটা আমাদের পূর্ব কোনো পরিকল্পনা থাকে না, সুতরাং এতে কোনো
এতে পূর্ব পরিকল্পনা থাকে না। আবার আরেকটু বলে আসি যে এই প্রতিবদ্ধ ক্রিয়া আমরা কোনো পরীক্ষালব্ধ ভাবে কিংবা বাইরের প্রকৃতি বা যে কোনো কিছু দেখে শিখতে পারি না। অর্থাৎ এটা আমাদের জন্মগতভাবে আমাদের বডি এটা অর্জন করে থাকে, যেটাকে বলা হচ্ছে সহজাত প্রক্রিয়া। এই সহজাত ব্যবস্থায় এটা জন্মগতভাবে অর্জিত হয়। তাহলে এই প্রতিবদ্ধ ক্রিয়া আরেকটা হচ্ছে যে এটি সহজাত বা জন্মগত প্রক্রিয়া। তার মানে এটা পরীক্ষালব্ধ নয়, কারণ পরবর্তীতে কোনো পরীক্ষার মাধ্যমে আমরা এটা শিখতে পারি না। পরীক্ষালব্ধ নয়। এরপরে জানবো এই প্রতিবদ্ধ ক্রিয়া আমাদের শরীরে খুব সহজভাবে, সরলভাবে, দ্রুত গতিতে সম্পন্ন হয়। তাহলে নেক্সট হচ্ছে এই প্রতিবদ্ধ ক্রিয়া খুব দ্রুত এবং সহজেই সম্পন্ন হয়। তার মানে এটি খুব সহজেই দ্রুত নিয়ন্ত্রিত হয়। দ্রুত নিয়ন্ত্রিত হয়। যেহেতু এটা দ্রুত নিয়ন্ত্রিত হয়, তার মানে এই প্রতিবেদন সৃষ্টিটা, সংবেদনা সৃষ্টিটা এটাও খুব দ্রুত গতিতে হয়। আর এই শরীরে কাজটাও খুব দ্রুত গতিতে সম্পন্ন হয়। তো মোটামুটি আমরা এই প্রতিবদ্ধ ক্রিয়ার বেশ কিছু বৈশিষ্ট্য শিখে ফেললাম। এবার আমরা জানবো কোন কাজগুলোকে আমরা প্রতিবদ্ধ ক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। সচরাচর বাইরে যে উদাহরণগুলো আমরা দিতে পারি, যেমন হঠাৎ করে আমার শরীরে যদি একটা সূচ ফোটানো হয় কিংবা পিন ফোটানো হয়, এটা হতে পারে। আবার চলার পথে যদি হঠাৎ পায়ে একটা কাঁটা লেগে যায়, আমরা পাটাকে সরিয়ে নেই, এটা একটা হতে পারে প্রতিবদ্ধ ক্রিয়া। আবার যে কোনো সময় মশা যদি আমাদের ত্বকে কামড় দেয়, হঠাৎ করে আমরা হাতটাকে দ্রুত সরিয়ে নেই। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু বাইরের সচরাচর উদাহরণ। এরপরেও আমাদের শরীরে যে সকল প্রতিবদ্ধ ক্রিয়া ঘটে থাকে সেগুলোর মধ্যে হচ্ছে হাঁচি এক ধরনের প্রতিবদ্ধ ক্রিয়া, হাঁচি। তারপর চোখের উপাযোজন, চোখের যে উপাযোজন রয়েছে, উপাযোজন ক্ষমতা, এটা হচ্ছে এক ধরনের প্রতিবদ্ধ ক্রিয়া। তারপর চোখে যে পিউপিল রয়েছে, এই পিউপিলের সঞ্চালনও কিন্তু এক ধরনের প্রতিবদ্ধ ক্রিয়ার উদাহরণ। পিউপিল সঞ্চালন। এরপরে আমরা যে হাই তুলি, এই হাই তোলাও এক ধরনের প্রতিবদ্ধ ক্রিয়া। তারপরে হচ্ছে যে আমাদের কনুই এবং যে হাঁটু রয়েছে, এই কনুই এবং হাঁটুতে মাঝে মধ্যে ঝাঁকুনি সৃষ্টি হয়। হঠাৎ করে এই ঝাঁকুনিগুলোকে প্রতিবদ্ধ ক্রিয়ার অন্তর্ভুক্ত করা যায়। তার মানে কনুই, ঝাঁকুনি, লাস্ট হচ্ছে হাঁটুর ঝাঁকুনি। তো এই ছিল মোটামুটি আমাদের শরীরের অভ্যন্তরে ঘটে থাকা বেশ কিছু প্রতিবদ্ধ ক্রিয়ার উল্লেখযোগ্য উদাহরণ। এবার আমরা এই প্রতিবদ্ধ ক্রিয়ার যেভাবে সংঘটিত হয় এটা নিয়ে বিস্তারিত একটা ডায়াগ্রাম এঁকেছি এবং এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা শুরু করার আগে আমরা ছোট্ট কয়েকটা কথা শিখে আসি যে অষ্টম অধ্যায়ে আমরা অলরেডি স্নায়ু নিয়ে যখন পড়েছিলাম, করটিক স্নায়ু 12 জোড়া, এখানে আমরা পড়েছিলাম যে এই করটিক স্নায়ুগুলো 3 রকমের হতে পারে, অর্থাৎ কাজের ভিত্তিতে এগুলো 3 ধরনের হতে পারে। প্রথমত শিখেছিলাম যে সংবেদী স্নায়ু, সংবেদী
স্নায়ু, দ্বিতীয়ত শিখেছিলাম মোটর স্নায়ু বা কর্মদা স্নায়ু, আর তৃতীয়ত শিখেছিলাম মিশ্র স্নায়ু। মিশ্র স্নায়ু, এই তিন ধরনের স্নায়ুর ক্ষেত্রে প্রথম যে সংবেদী স্নায়ু, এই সংবেদী স্নায়ুগুলো বাইরের যে উদ্দীপনাগুলো রয়েছে এই উদ্দীপনাগুলোকে আমাদের এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বহন করে নিয়ে যায়। তারপরে এই মটর স্নায়ু এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে যে একটা নির্দেশনা, এই নির্দেশনাটাকে বহন করে গ্রাহক অঙ্গে নিয়ে যাবে, প্রভাবিত অঙ্গে নিয়ে যাবে। তারপর এই মিশ্র স্নায়ুর ক্ষেত্রে এই মিশ্র স্নায়ুর এই দুই ধরনের কাজ একসাথেই করতে পারে। তো মোটামুটি এই ছিল এই স্নায়ু নিয়ে কথাবার্তা। তো আমরা এখন এই প্রতিবদ্ধ ক্রিয়া মূলত 5টি অংশের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ এই প্রতিবদ্ধ ক্রিয়ায় 5টি অংশ রয়েছে। প্রথমত হচ্ছে এই প্রতিবদ্ধ ক্রিয়ায় গ্রাহক অঙ্গ, অর্থাৎ এই যে উদ্দীপনাগুলো, বাইরের যে উদ্দীপনা, এই উদ্দীপনাগুলোকে আমাদের শরীরের কোনো একটা অংশ গ্রহণ করবে। এই গ্রহণ যে করবে তাকে বলা হচ্ছে গ্রাহক অঙ্গ। এই গ্রাহক অঙ্গ হিসাবে কাজ করে মূলত আমাদের ত্বক, অর্থাৎ আমরা যদি সূচ ফুটাই ত্বকেই ফুটছে, মশা যদি কামড়াই ত্বকেই কামড়াচ্ছে, আবার একটা যদি কাঁটা পায়ে লাগে এটাও কিন্তু ত্বকে লাগছে। তাহলে এই গ্রাহক অঙ্গটা হচ্ছে আমাদের ত্বক, এটা হচ্ছে গ্রাহক অঙ্গ বা ত্বক। তাহলে প্রথমটা হচ্ছে গ্রাহক অঙ্গ, অলরেডি আমরা 1 নাম্বারটা পেয়ে গেলাম। এবার দ্বিতীয়ত হচ্ছে অন্তর্বাহী পথ। অন্তর্বাহী পথ, এই ব্যাপারটা একটু লক্ষ্য করি যে এই গ্রাহক অঙ্গ থেকে এই গ্রাহক অঙ্গ যে উদ্দীপনাটা গ্রহণ করলো, এই উদ্দীপনাটা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যেতে হবে। এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যদি যেতে হয় তাহলে এই গ্রাহক অঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এই উদ্দীপনাটাকে বহন করে যে স্নায়ুগুলো নিয়ে যাবে তাকেই মূলত বলা হচ্ছে অন্তর্বাহী পথ, অর্থাৎ অসংখ্য সংবেদী স্নায়ু একত্রিত হয়ে একটা অন্তর্বাহী পথ সৃষ্টি করবে। তাহলে আমরা বলতে পারি এই অন্তর্বাহী পথ সৃষ্টি করছে অসংখ্য সংবেদী স্নায়ু। সংবেদী স্নায়ু অন্তর্বাহী পথ হিসাবে কাজ করছে সংবেদী স্নায়ু। এক্ষেত্রে এই সংবেদী স্নায়ু এই ত্বকের সাথে ঘেঁষাঘেঁষি লেগে থাকে। এই সংবেদী স্নায়ুগুলো দেখবো আমরা এই ত্বকের সাথে অলরেডি লেগে আছে। এই সংবেদী স্নায়ুগুলো একে অপরের সাথে সংযুক্ত থাকে। এই সংবেদী স্নায়ু থেকে সিনাপসের মাধ্যমে, অর্থাৎ যেহেতু সিনাপসের মাধ্যমে একটা স্নায়ু অপর স্নায়ুর সাথে লেগে থাকে, এভাবে এই স্নায়ু উদ্দীপনা বহন হয়ে আমাদের এই সমন্বয় কেন্দ্রে আসবে। তাহলে আমরা এই দ্বিতীয় অংশ পেয়েছিলাম, 2 নাম্বার অংশ পেয়েছিলাম অন্তর্বাহী পথ। এবার 3 নাম্বার অংশ পাবো আমরা সমন্বয় কেন্দ্র। এই প্রতিবদ্ধ ক্রিয়ার ক্ষেত্রে এই সমন্বয় কেন্দ্র হচ্ছে সুষুম্না কাণ্ড। তাহলে এই অংশটি হচ্ছে সুষুম্না কাণ্ড। 3 নাম্বার অংশটা হচ্ছে সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড। এরপরে আমাদের যেহেতু সুষুম্না কাণ্ড কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা অংশ, এটা কি করবে? এই উদ্দীপনা অনুসারে একটা প্রতিবেদন সৃষ্টি করবে। এই প্রতিবেদন সৃষ্টি করার ফলে একটা কাজ সৃষ্টি করতে সহায়তা করবে, মানে কাজ করবে। এখন এই কাজ করার জন্য যে ইনফরমেশনটা, এই ইনফরমেশনটা বহন করবে আমাদের বহির্বাহী পথ, অর্থাৎ চতুর্থ অংশ হচ্ছে বহির্বাহী পথ। বহির্বাহী পথ
এই বহির্বাহী পথ হিসাবে কাজ করবে আমাদের এই যে মোটর নিউরনগুলো ছিল। এই মোটর নিউরনের কাজ বলেছিলাম আমি যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উদ্দীপনা বহন করে নিয়ে যাবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে একটা প্রতিবেদন সৃষ্টি করবে, এই প্রতিবেদনের উদ্দীপনাটা বহন করবে বহির্বাহী পথ। তার মানে এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সুষুম্নাকাণ্ড যে নির্দেশনাটা দিল, এটা বহন করে নিয়ে যাচ্ছে এই বহির্বাহী পথ অর্থাৎ মোটর স্নায়ু। মোটর স্নায়ু, তার মানে এখানে এই উদ্দীপনা অলরেডি আসছে এবং এটা এবার এই মোটর স্নায়ু কি করলো, এই যে নির্দেশনাটা, এই নির্দেশনাটা মূলত লাস্ট হচ্ছে প্রভাবিত অঙ্গে নিয়ে যাবে। অর্থাৎ যে অঙ্গকে এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সুষুম্নাকাণ্ড কাজ করতে বলবে, সেই অঙ্গে এই উদ্দীপনাটা বা সংবেদনাটা নিয়ে যাবে। তাহলে আমাদের অলরেডি 4 নম্বরে পেয়েছিলাম বহির্বাহী পথ এবং 5 নম্বরে আমরা পাচ্ছি প্রভাবিত অঙ্গ। এই প্রভাবিত অঙ্গ হিসাবে কাজ করে আমাদের পেশি। অর্থাৎ এই পেশিকেই এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নির্দেশ দিবে যে তুমি হাড়টাকে সরিয়ে নাও। তার মানে আমরা 5 নাম্বার পাচ্ছি প্রভাবিত অংশ। আর এটা হচ্ছে আমাদের এই যে পেশি, এই পেশি। তাহলে এই পেশি অলরেডি এই নির্দেশনা অনুযায়ী একটা কাজ করে ফেললো। তো এইভাবেই একটা প্রতিবত্ত ক্রিয়া সংগঠিত হলো। তাহলে আমরা এই প্রতিবত্ত ক্রিয়ার কয়টা অংশ পেলাম? 5টা। প্রথমত হচ্ছে গ্রাহক অঙ্গ, ত্বক। দ্বিতীয়ত হচ্ছে অন্তর্বাহী পথ, যেটা সংবেদী স্নায়ুগুলো সমষ্টি। তারপরে তৃতীয়ত হচ্ছে সুষুম্নাকাণ্ড অর্থাৎ সমন্বয় কেন্দ্র। এই সমন্বয় কেন্দ্র হিসেবে কাজ করে সুষুম্নাকাণ্ড। চতুর্থ হচ্ছে বহির্বাহী পথ, যেটা মোটর স্নায়ু। পঞ্চম হচ্ছে প্রভাবিত অঙ্গ, যেটা পেশি, আমাদের পেশি কাজ করে। তো এই ছিল মোটামুটি প্রতিবত্ত ক্রিয়ার ওপর বিস্তারিত আলোচনা। ধন্যবাদ সকলকে।